শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। নয়াপল্টন কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তবুও ফ্যাসিবাদী সরকার বিদেশি চিকিৎসার সুযোগ দিচ্ছে না। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীরা। তারা বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে সরকারের শুভ বুদ্ধির উদয় ঘটবে। দিন আসবে যখন আমাদের ইনিও 2 হাত জড়ো করে ক্ষমা চাইবেন, মানুষ ক্ষমা করবে না। যত ধরনের বিপর্যয় আসুক, আপনারা আজকে যে আন্দোলন করছেন, এই আন্দোলন অব্যাহত রাখুন। দাবি জানাবো, মানবিক দিক বিবেচনা করে রাষ্ট্র এবং সরকার যে কোনো নাগরিককে সুস্থতার জন্য মুক্তি দিতে পারে। আমাদের সমস্ত অন্তর থেকে আমাদের হৃদয়ের নির্মল ভালোবাসা দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা এই কর্মসূচি পালন করি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে দেশজুড়েই গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। কোথাও কোথাও পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। খুলনার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে গণ অনশন করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। কার্যালয় ঘিরে রেখে কর্মীদেরকে তুলে দেয় তারা। মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বসে থাকার চেষ্টা করলেও তাদেরকে পুলিশ উঠিয়ে দেয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের ভেতরে কর্মসূচি পালন করেন। চট্টগ্রামেও হয়েছে গণ অনশন। নগরীর কাজীর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে স্লোগান দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। কেন্দ্রীয় কর্মসূচি হয়েছে রাজশাহীতেও। নগরীর ভুবনমোহন পার্কে দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই গণ অনশন পালন করেন নেতাকর্মীরা। বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা সরকার করছে না বলেও বক্তারা অভিযোগ করেন। রাঙামাটিতেও বিএনপির গণ অনশন কর্মসূচি উপলক্ষে অবিলম্বে দলের চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবি জানানো হয় এবং দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা তখন বলেছেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়, সেজন্য মুক্তি ও সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও এই কর্মসূচি করা হয়েছে। সকালে বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, সরকার কৌশলে বিএনপি চেয়ারপারসনকে মেরে ফেলতে চায়, যার কারণে আইন আদালতের নামে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। একই কর্মসূচি হয়েছে সিলেট নগরীতেও। এছাড়া নগরীর রেজিস্ট্রারি মাঠে গণ অনশন করেছে জেলা বিএনপি। এ সময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার দাবি জানান তারা। বরগুনায় কর্মসূচি চলাকালে পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেন তারা। জামালপুরেও গণ অনশনে বাধা দেওয়ার অভিযোগ আছে নেতাকর্মীদের। এছাড়া রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশেই কেন্দ্রীয় কর্মসূচি হয়েছে। বিএনপির যে কোনো ন্যায্য আন্দোলনের সাথে থাকবে গণ অধিকার পরিষদ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণ অনশনে সংহতি জানিয়েছে তারা। সকালে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যান গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। বের হয়ে সাংবাদিকদের তারা বলেছেন, সিসিউতে থাকা খালেদা জিয়ার সাথে কথা বলার সুযোগ হয়নি। সরকারের মন্ত্রীরা দিনেই হাজারবার আইন ভাঙেন, তারাই আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নূর। কিছু চিকিৎসা, কিছু পরীক্ষা আছে যেটা খুব বেশি এই রিজনে নাই, সিঙ্গাপুরে পর্যন্ত নাই। সেটা আমেরিকায় সবচেয়ে ভালো হয় এবং কয়েকটা কারণে ওনার আমেরিকায় নিয়ে যাওয়া দরকার। যে কোনো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত কর্মসূচিতে আমাদের সবসময় তাদের প্রতি একটা সংহতি থাকবে। আজকে তারা যে গণ অনশন কর্মসূচি দিচ্ছে, আমরাও সেটার প্রতি সংহতি জানাচ্ছি। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের ঘোষণায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার রাতে এই ঘোষণার পরপরই নগরীর ৫৭টি ওয়ার্ডে আনন্দ মিছিল করা হয়। সেই সাথে
পটকা ফোটানো হয়, মিষ্টি বিতরণ চলে। এর পাশাপাশি আজ সকালেও আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। তাদের দাবি, দল থেকে বহিষ্কারের পরে নগর পিতা থাকার অধিকারও হারিয়েছেন জাহাঙ্গীর আলম। বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। দলের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে তার। গাজীপুরের আওয়ামী পরিবার সহ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সকল মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে। তাকে যখন এই দলে আনা হয়েছে তখন থেকেই তার এই কর্মকাণ্ড বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছিল এবং আমরা যারা মাঠের কর্মী আমরা সবসময় কিন্তু এই ধরনের প্রতিবাদ করতেছিলাম। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ সহ আজকে সকল অঙ্গ সংগঠন এই রায়ের পক্ষে। এবার একটু গাজীপুরে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। পলাশ, মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের ঘটনায় তো আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে আনন্দ মিছিল কিংবা এক একজনের যেই প্রতিক্রিয়া তা আমরা শুনেছি কিংবা আপনিও জানিয়েছেন, ঠিক এই মুহূর্তে যারা আছেন, আপনি যেখানে আছেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাই। হ্যাঁ জি বৃষ্টি, আমি এখন রয়েছি গাজীপুরের টঙ্গী আওয়ামী লীগ অফিসে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বিশাল একটি আনন্দ মিছিল করেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে। তারা কিন্তু আওয়ামী লীগ অফিসে এখানে সমাপ্ত করেছে। কিছুক্ষণ আগে তারা মিষ্টি বিতরণ এবং ঢোল বাজনা বাজিয়ে তারা আনন্দ উল্লাস করেছে। বলেছে যে এই যে আওয়ামী লীগের সর্বোচ্চ উপস্থিতি থেকে যে রায় দেওয়া হয়েছে সেটি তারা সন্তুষ্ট। তবে আরো যে বিষয়গুলি রয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু তারা দাবি দাওয়া করছে। বলা হয়েছিল যে এখানে যে মেয়রের যে সংশ্লিষ্ট বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন বিষয়ে তারা কিন্তু বিভিন্ন মিটিং এ মিছিলে কিন্তু তারা কিন্তু দাবি দাওয়া করছে। তবে এইখানে আমরা তাছাড়া আমরা কিন্তু বৃষ্টি দেখেছি এইভাবে আনন্দ আমরা সন্তুষ্ট, যেটুকু হচ্ছে তার থেকে একটু সন্তুষ্ট বাকি রয়েছে। কোনটা? এই যে জাহাঙ্গীর মেয়র, এই জাহাঙ্গীর মেয়রটা যদি না থাকে, শুধু জাহাঙ্গীর এই দুর্নীতিবাজ মদখোর এই মূর্খনে এই আস্তানা গাইয়া ডেলি রাত্রে মদ খায় হাজার হাজার। ধন্যবাদ আপনাকে। এই যে রায় হয়েছে আপনার তৃণমূল পর্যায়ে কেমন সন্তুষ্ট? আমরা অত্যন্ত খুশি। জাহাঙ্গীর আলম একজন অনুপ্রবেশকারী, সে জামাত শিবিরের লোক। জাতির জনক বঙ্গবন্ধু সম্বন্ধে সে যে উক্তি করেছে, আজকে সারা টঙ্গীর মানুষ আজকে ক্ষিপ্ত। আমাদের আমরা জাহিদ হাসান রাসেলের কর্মী, আমরা আপনার মাধ্যমে দেখছিলাম এই যে একটি দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পলাশ, তারপরে যে তাদের প্রতিক্রিয়া এবং এখনো মিষ্টি বিতরণ চলছিল, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে। এদিকে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর আলম, তিনি বলেছেন যে ভুল ও আংশিক তথ্য দিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তে মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানিয়েছেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর আলম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দিয়েছে, আংশিক তথ্য দিয়েছে। আমার ভুল হতে পারে, ভুলের জন্য আমি ক্ষমা চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেন বিবেচনা করেন। আমি রিভিউ করতে চাই, আমাকে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমি থাকতে চাই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচন করায় গোপালগঞ্জের মুকসুদপুরের 3 আওয়ামী লীগ নেতাকে তাদের দায়িত্ব থেকে অব্যাহত করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে দল থেকেও। তারা হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন লিটন, কাশালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ মল্লিক। সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই 3 আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। নেতারা বলেছেন দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আওয়ামী লীগ পরিচালিত হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা চলছে। এই সভা সকাল 10:30টায় গণভবনে শুরু হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় যোগ দিয়েছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। তারা 4র্থ ধাপের ইউপি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন। এই ধাপে 8 বিভাগের 840টি ইউনিয়ন পরিষদের ভোট হবে।
দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলীর সাথে আলোচনার পরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকালে সান্ধ্য আইন বাতিল এবং আবাসিক হলের নানা সংকট তুলে ধরে ৮ দফা দাবিতে হলের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে ছাত্রীদের সাথে হলের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। ছেলেদের হলে তো সান্ধ্য আইন নাই, মেয়েদের হলে সান্ধ্য আইন আছে। তো আমরা বিভিন্ন দরকারে সন্ধ্যার পর আর বের হইতে পারি না। তো এই জন্য আমরা চাচ্ছি সান্ধ্য আইনটা শিথিল করা হোক। থালা আর হলের স্টাফদের অনেক বাজে ব্যবহার, আমাদের সাথে খুবই রুড ব্যবহার করে। আর হচ্ছে হলের ডাইনিং এর খাবারের যে এটা খুবই মানটা খুবই খারাপ। পড়তে উঠে গেছি, এখনো গণরুমে থাকি, প্লাস একই বেডে 2 জন থাকতে হয়, আমাদের জামা কাপড় রাখার জায়গা নাই। আমরা মনে করি সব সুবিধাগুলোই আছে, তারপরেও এই সুবিধাগুলো যেন আরও তারা বেটার ফিল করে এইরকম অবস্থা আমরা নেওয়ার জন্য সচেষ্ট। রাজধানী দারুসালাম এলাকায় একটি বাসায় শ্যালকের গুলিতে দুলাভাই ফারুক নামের একজন মারা গেছেন। শনিবার সোয়া 12টার দিকে এই ঘটনা। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে শ্যালক তার দুলাভাইকে গুলি করে। শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পারিবারিক সমস্যা নিয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যালক মোহাম্মদ অশ্রু শটগান দিয়ে দুলাভাই ফারুক আহমেদকে গুলি করে এবং ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ফারুক আহমেদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে আছে। আমার ভাই অনেক ভালো মানুষ ছিল, ওনাদের সম্পত্তি নিয়ে একটা খারাপ সম্পর্ক ছিল। ওনার বাবা তো কাউকে সম্পত্তি লিখে দিয়ে জানে। ওনার আপন শালাই গুলি করছে। এই অবস্থা দেখলাম যে এখানে রক্ত পড়া। গোসলের টাইমে যে একটা শব্দ, পরে গোসল করে মাথা মতো পুঁচে আমি হেন আইছি আর যে রক্ত ভরা। বিষয়টা এখনো পর্যন্ত তদন্তের পর্যায়ে আছে। এ বিষয়ে ভিকটিমের পক্ষ থেকে অভিযোগপ্রাপ্ত হিসাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদাবাজিতে বাধা দেয় চট্টগ্রামের এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ওই যুবকের জ্ঞান 3 দিনেও ফেরেনি। হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ওয়াহিদুল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার 3 জনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেরও আবেদন করেছে। রোববার শুনানির দিন ধার্য রয়েছে। হাতে পায়ে মাথায় বুকে, তারপরে হাতের পায়ে তালুতে হাতের রক্ত কেটে গেছে। বাচ্চা ডান হাতে বলতে আমাকে নেওয়া দিতে হবে, আমি এখানে কি না টাকা না দিলে তোরা এখানে ব্যবসা করতে পারবে। কিছু দোকান বসতো যেগুলো আমরা ফুটপাতে অবৈধ ব্যবসা বলি। এই ব্যবসাটা পিছন থেকে যারা কন্ট্রোল করতো তার ভিতরে ছিল এই ওয়াহিদ এবং আরিফ। আরিফ নিজে টুকটাক ব্যবসা করলো, তার দোকান থাকলো, সেও অনেকটা একটা গ্রুপ মেনটেন করতো। এটা নিয়েই তাদের মনস্তাত্ত্বিক দূরত্ব হয় এবং এটাকে কন্ট্রোল করার জন্যই তাদের এই ঘটনার সূত্রপাত। ঝিনাইদহের মহেশপুরে একটি রাজহাঁসের মৃত্যুকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। সকালে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে এই কৃষক মারা যান। প্রতিবেশীরা জানিয়েছে শুক্রবার উপজেলার নাটিমা গ্রামে কৃষক মফিজের স্ত্রীর একটি রাজহাঁস প্রতিবেশী কামালের খেতে যায়। এ নিয়ে কামালের স্ত্রী ক্ষিপ্ত হয়ে রাজহাঁসকে ঢিল মেরে ফেলে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া, যা মারামারি। এক পর্যায়ে কৃষক মফিজকে লাঠি দিয়ে আঘাত করে কামাল এবং তার লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তারপরে পাঠানো হয় যশোর মেডিকেলে। সেখানেও অবস্থার উন্নতি না হলে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে মারা যান তিনি। টিকটকে আসক্তি নয়, বরং রাজধানীর আদাবর থেকে নিখোঁজ 3 বোন পারিবারিক অবহেলার শিকার হয়ে কাউকে কিছু না জানিয়ে যশোরে বাবার কাছে চলে যান বলে পুলিশ জানিয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে সব তথ্য তুলে ধরেন ডিসি বিপ্লব কুমার সরকার। তিনি জানিয়েছেন, মায়ের মৃত্যুর পরে 2 খালার বাসায় থাকলেও সেখানে নানা বৈষম্যের শিকার হয়েছেন এই 3 বোন। তাদেরকে আদালতে উপস্থাপন করে বিচারকের সিদ্ধান্তেই পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 2 বোন যেহেতু খিলগাঁয়ে থাকতো আর 1 বোন যেহেতু আদাবরে থাকতো, যোগাযোগ কম হতো। কিন্তু এইবার এসএসসি পরীক্ষা উপলক্ষে তারা কিন্তু এই 3 জনেই আদাবরে এসছে। তো আদাবরে থাকার কারণে 3 বোনের মধ্যে পারস্পরিক যে যোগাযোগটা, সেটা আলাপ আলোচনাটা হয়েছে এবং ওই সময় তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের যে বাবা যশোরে আছেন সেখানে চলে যাবেন। পবিত্র ওমরা পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়স সীমা বেঁধে দিয়েছে সৌদি আরব।
এখন থেকে 18 থেকে 50 বছর বয়সীরা উমরায় অংশ নিতে পারবেন। গালফ নিউজ জানিয়েছে, বয়সের তথ্য প্রমাণের পাশাপাশি করোনা ভাইরাসের 2 ডোজ টিকার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদির উমরা ও হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকার সার্টিফিকেট জমা দিয়েই ভিসাতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গেল মাসেই উমরা ও হজ পালনে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ফসলের মাঠ পরিষ্কারে লাগানো আগুনই দিল্লির তীব্র বায়ু দূষণের কারণ। শুক্রবার স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানায় মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দেখা যায় রাজ্য দুটি থেকে প্রবল ধোঁয়ার কুণ্ডলী ধাবিত হচ্ছে রাজধানী দিল্লির দিকে এবং শহরের তীব্র দূষণের 30 থেকে 40% এই ধোঁয়া থেকে সৃষ্টি। এদিকে এখনও দিল্লির ধোঁয়াশা পরিস্থিতি কাটেনি। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান, যান চলাচল, তাপবিদ্যুৎ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেন কমলা হ্যারিস। চিকিৎসার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকায় এই দায়িত্ব পালন করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করলেন তিনি। প্রায় 85 মিনিট ছিলেন এই দায়িত্বে। এই সময়টুকুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রকও ছিলেন তিনি। নির্দিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেয়া নতুন নয় মার্কিন রাজনীতিতে। এর আগে 2002 থেকে 2007 সালে স্বল্প সময়ের জন্য দায়িত্ব ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট। দ্বিতীয় টি-20তে 8 উইকেটের ব্যবধানে জিতে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল পাকিস্তান। বাংলাদেশের গড়া 108 রানের ইনিংস 11 বল হাতে রেখে পার হয় বাবর আজমের দল। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির বলে ফেরেন সাইফ হাসান। 2 রান করে নাইম শেখ ফিরলে আর 5 রানেই 2 উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে 46 রানের জুটি করেন নাজমুল শান্ত আফিফ। 20 রান করে আফিফ ফিরলেই এই জুটিটা ভাঙে। 34 বলে ইনিংস সর্বোচ্চ 40 রান আসে শান্তর ব্যাট থেকে। বাকিরা সুবিধা করতে না পারলে 108 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ইনিংসের তৃতীয় ওভারে বাবর আজমকে বোল্ড করেন মোস্তাফিজ। তবে রিজওয়ান ও ফখর জামানের 85 রানের জুটি ম্যাচ সহজ করে দেয়। ফখর জামান অপরাজিত 57, রিজওয়ান 39 রান করেন। সিরিজের শেষ টি-20 সোমবার। এদিকে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে। সেই সাথে বাজে আচরণের কারণে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ম্যাচ সেরা হাসান আলী। দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে 1 ওভার কম বোলিং করেছে বাংলাদেশ দল, যার ফলে মাহমুদুল্লাহ রিয়াদ সহ দলের সকল খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির 20% জরিমানা করেছে আইসিসি। অপরদিকে ম্যাচের 17তম ওভারে নুরুল হাসান সোহান আউট হওয়ার পরে তাকে সেন্ড অফ দেখিয়েছিলেন হাসান আলী। ঘরের মাঠে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠের ভেতরে এক দর্শক ঢুকে পড়ে। ভালোবাসা প্রকাশ করার জন্য জড়িয়ে ধরেন মোস্তাফিজুর রহমানের পা। খেলার দ্বিতীয় ইনিংসে 13তম ওভারে মোস্তাফিজের প্রথম বলের পরে লোহার শেকল টপকে মাঠে চলে এসেছিলেন সেই দর্শক, আর সাথে সাথে নিরাপত্তা কর্মীরা এসে তাকে নিয়েও যায়। বায়ু বাবলের কারণে কিছুক্ষণ পরে তুলে নেওয়া হয় মোস্তাফিজকে। করোনা ভাইরাসের মধ্যে দর্শক ফিরিয়ে বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তুষার ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানাতে বিকেএসপিতে যাবেন এই ক্রিকেটার। ইনজুরির কারণে জাতীয় লিগের শেষ ম্যাচেও খেলার সম্ভাবনা খুবই কম এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। তুষারের ঝুলিতে রয়েছে একমাত্র ক্রিকেটার হিসেবে 10,000-এর বেশি রান করার রেকর্ড। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে 5 টেস্ট 41 ওয়ানডেতে খেলেছেন তুষার ইমরান। জাতীয় পাঠ্যপুস্তক উৎসব 2022 যথাসময়ে হবে, তবে সব শিক্ষার্থী বই পেতে অপেক্ষা করতে হতে পারে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, এমন আভাসই দিয়েছে মুদ্রণ শিল্প সমিতি। করোনার ক্ষতি পুষে ওঠার বছরই যথাসময়ে সব শিক্ষার্থী বই না পেলে পুরো শিক্ষাবর্ষ জুড়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা গবেষকদের। 2010 সালের পর থেকে প্রায় প্রতি বছরই মহা ধুমধামে পাঠ্যপুস্তক উৎসব পালন করে আসছে সরকার। যথাসময়ে এবারও পাঠ্যপুস্তক উৎসব হবে বলে শিক্ষামন্ত্রী আশাবাদী। এটা আমাদের সরকারের যে নির্দিষ্ট টাইম দিছে, টাইমের আগে আমাদের প্রিন্টিং বান্ডিং হইলে এই বইগুলো আমাদের এনসিটিভি স্যাররা ছাড়পত্র দেয়। ছাড়পত্র দেওয়ার পর আমরা এই বইগুলা উপজেলা পর্যায়ে পৌঁছে দিই। এই পর্যন্ত যতটুকু কাজের অগ্রগতি দেখা যাচ্ছে, আমরা আশা করি যে 1 জানুয়ারি বই উৎসব করা যাবে। সর্বনিম্ন যাদের বই দেওয়ার সময় সেটা 18 জানুয়ারি। 1 জানুয়ারি যে বই উৎসব করে সেটি করতে পারবে সব বই দিয়ে, হয়তো 50% বই দিয়ে করতে পারবে, 70% বই দিয়ে করতে পারবে।
প্রত্যেক বছরই এরকম সময় এসে বলা হয় এই তো 70 ভাগ হয়নি, 60 ভাগ হয়নি, শেষ হবে না, কিন্তু দেখা যায় যে সেটি হয়। তো এটি প্রকাশনা শিল্পের তাদের কাজের ধরন। তারা কিন্তু বইটি পাবে না, তারা শিক্ষাক্রম থেকে পিছিয়ে পড়বে, বাচ্চারা ধরে পড়ার হার বাড়বে এবং বাচ্চাদের পড়াশোনার যে কম্পিটেন্সি, লার্নিং কম্পিটেন্সি যেগুলো বললাম, টার্মিনাল কম্পিটেন্সি, সেই জায়গাতে সেট ঘটবে। নতুন করে বেসরকারি কলেজগুলোতে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়ে বলেছেন, করোনার পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি এখনও সন্তোষজনক নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকদের নিয়ে আলোচনাও করা হচ্ছে এবং মন্ত্রী জানিয়েছেন বেসরকারি কলেজে অনার্স মাস্টার্সের শিক্ষকদের এমপিও ভুক্ত করার বিষয়ে কথা চলছে, তবে নতুন করে এখনই আর কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। আগে যারা নিয়োগ হয়েছিলেন এনটিআরসি এর মাধ্যমে, সেগুলো আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের সিদ্ধান্ত এখানে প্রয়োজন, তো এর মধ্যে আমরা আরও কিছু করেছি, তাদের এমপিভুক্ত করেছি। বাকি যারা আছেন সেটিও হয়তো সিদ্ধান্ত হবে, কিন্তু নতুন করে আর নেয়ার ব্যাপারে একেবারেই নিষেধ আছে। পাটুরিয়ার ফেরি ডুবির ঘটনার পরে সংস্কার কাজে মনোযোগ দিয়েছে বিআইডব্লিউটিসি। অপেক্ষাকৃত দুর্বল যেই ফেরিগুলো তা মেরামত করা হচ্ছে। এর মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট থেকে 4টি রোরো ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। নিয়মিত ভাসমান কারখানাতেও কাজ চলছে, তবে মেয়াদ উত্তীর্ণ ফেরিগুলো জোড়াতালি দিয়ে কতটা সুফল মিলবে সেটি নিয়েই সংশয় রয়েছে। ঢাকনা লাগালে এবারে ম্যানুয়ালে ওদের কোনো রকম দুর্ঘটনার আশ্বাস থাকে না আর এগুলো, এর জন্য আমরা মেরামত করতেছি। এখানে ভাসমান কারখানা আছে মধুমতি, এই মধুমতিতে ওরা যদি আপনার 10% কাজ নষ্ট হয়েছে, ওরা 2% কাজ করে রোডে চালায় দেয়। আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের যে কোনো ভুলের কারণে যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, এই কারণে আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজ করতেছি। তো এখন যেহেতু এরকম ঘটনা ঘটেছে, ভবিষ্যতে আবার ঘটতে পারে, তো সেই ঘটার যেন না ঘটে সেজন্য আমরা যারা এই ফেরি কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই সচেতন থাকবেন। ডক থেকে ফেরি আসলে এখানে এই বহরে যে 4টি ফেরির মধ্যে 2টি ফেরি এই বহরে যোগ হলে আমাদের এই যানজটটা থাকবে না। সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে 21 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়নি এখনও। সকাল 10:30টার দিকেই বাংলাদেশের জলসীমা থেকে 4টি ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়ার পরে মোবাইল ফোনে জেলেদের সাথে তাদের আলাপও হয়। মিয়ানমার নৌবাহিনী জাহাজে ট্রলারগুলো বেঁধে রাখায় তাদের আটকে রাখা হয়েছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আবারও অভিবাসন প্রত্যাশীদের ঢল। শুক্রবার নতুন করে আরও 4 শতাধিক শরণার্থীকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু এবং অসুস্থ মানুষও রয়েছেন। ট্রাকে উত্তরাঞ্চলের সীমান্তের দিকেই অগ্রসর হচ্ছিলেন তারা। পরে তাদেরকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশঙ্কাজনক হারেই বেড়েছে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা। প্রায় 600 বছর পরে এত দীর্ঘ মেয়াদে চন্দ্রগ্রহণ দেখল বিশ্ব। 3.5 ঘন্টায় স্থায়ী হয় এই চন্দ্রগ্রহণ। তবে ভৌগোলিক কারণে বিশ্বের সব জায়গা থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যায়নি। সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায় অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ, আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। মূলত সূর্য এবং চাঁদের মাঝামাঝি একই সরল রেখায় পৃথিবী চলে আসলেই চন্দ্রগ্রহণ হয়, যার ফলে ওই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। পৃথিবী থেকে দেখলে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সবশেষ 1440 সালে চাঁদকে এই অবস্থায় দেখা গেছে। বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী হলাম। খুবই কাছ থেকে দেখার চেষ্টা করেছি, একটা সেকেন্ডও মিস করতে চাইনি। আবহাওয়াটা দারুণ ছিল, পরিবারের সবাই মিলে উপভোগ করেছি। আগামী 2 দিন বেশ ভালোভাবে কাজে মনোযোগ দিতে পারবো। আমার টেলিস্কোপ এবং লেন্স কেনাটা সার্থক মনে হচ্ছে। স্পেস স্টেশনে পাজল খেলে নজর কাড়লেন চীনা এক নভোচারী। সোমবার দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সিএমএস এর প্রকাশিত ভিডিও
এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেও ফেলেছেন। দেখা যাচ্ছে যে শিনশু 13-এর নভোচারী ইয়া গুয়াংফু শূন্যে ভেসে খেলছেন চীনের ঐতিহ্যবাহী পাজল। সাথে ছিলেন মহাকাশের অভিযানের সঙ্গী আরও 2 নভোচারী। গেল অক্টোবর মাসে মহাকাশে তারা পাড়ি জমান। 6 মাস পরে দেশটির ইতিহাসে দীর্ঘতম মহাকাশ অভিযান শেষে তারা ফিরবেন। ভয়াবহ বন্যায় ভারতের অন্ধ্রপ্রদেশে কমপক্ষে 17 জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাজ্যের রায়লসীমা এলাকায় আঘাত হানা বন্যায় শতাধিক এখনও নিখোঁজ। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরেই শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত হয় রাজ্যটিতে। ঝোড়ো নদীর পানি উপচে প্লাবিত হয় 3 জেলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাদাপা জেলা, সেখানেই 8 জনের মৃত্যু হয়েছে। পানির প্রবল স্রোতে যাত্রীবাহী বাস ভেসে 12 জন নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালিয়ে 2 বিক্ষোভকারীকে হত্যা করা কাইল রিটেনহাউসকে নির্দোষ ঘোষণা করেছে মার্কিন আদালত। রায়ে বলা হয় আত্মরক্ষার্থে গুলি করেছিলেন 17 বছর বয়সী এই শ্বেতাঙ্গ তরুণ। এই রায়ের প্রতিবাদে বিভিন্ন শহরে এই বিক্ষোভ শুরু হয়েছে। রায়ে হতাশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও। রায়ে এটাই প্রমাণ হয়েছে যে এই বিচার ব্যবস্থা ব্যর্থ। এখানে ন্যায় বিচার বলতে কিছু নেই। এরকম হত্যাকাণ্ড চলতেই থাকবে। জানি না, হয়তো পরবর্তী লক্ষ্য আমাদের মধ্য থেকেই কেউ একজন। ভিকটিমের জীবনের কোনো মূল্য নেই। আমরা যারাই উপস্থিত তাদের কারো জীবনেরই মূল্য নেই। আমরা এমন এক শাসন ব্যবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে এটাই এখন সত্য। মেক্সিকোয় মাফিয়া গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিরোধে 10 সদস্যকে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে চুয়াতেমকো শহরে হত্যার পরে মরদেহগুলো ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা হয়। পরে সেগুলোকে পুলিশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে বিরোধ চলছিল মেক্সিকোর মাফিয়া গোষ্ঠীগুলোর মধ্যে। তারই পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ড। চার কানওয়ালা এক বিড়াল নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রীতিমতো সেলিব্রিটির মর্যাদা পাচ্ছে এই যে মাইডাস নামের বিড়ালটি। তার ফলোয়ার আছে 73,000-এর বেশি। তুরস্কের আঙ্কারায় এই বিড়ালের সন্ধান মিলেছে। তার অদ্ভুত শারীরিক গঠনকে জিনগত ত্রুটি হিসেবে আখ্যা দিয়েছেন চিকিৎসকরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে রুবেলকে। এবং এই পেসারের স্ত্রী দোলা হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর দ্রুতই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইনফেকশনজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। লম্বা সময় ধরে জাতীয় দলের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রুবেল হোসেন। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই ক্রিকেটার। রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া বাস স্টপেজের সামনে মাইক্রোবাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থায় গুরুতর। ভোর 6:15টার দিকে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানালেন, দ্রুতগতির একটি হায়াস মাইক্রোবাস 3 আরোহী সহ চলন্ত মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আরোহীরা বাইক থেকে ছিটকে সড়কের মাঝখানে পড়েন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠায় এবং জানা গেছে আহত 2 জন মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছেন। আর দুর্ঘটনাটি ঘটিয়ে পালিয়ে গেছে ঘাতক মাইক্রোবাসটি। এদিকে গাইবান্ধার নারায়ণপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বৃদ্ধকে চাপা দেওয়ার অভিযোগে একটি বাস ভাঙচুর করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে গাইবান্ধা সাদুল্লাপুর সড়কের নারায়ণপুরে এই ঘটনা ঘটে এবং পুলিশ আর স্থানীয়রা জানিয়েছে ওই রোডে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সড়কের পাশের সেরাতুন্নেসা নামের 62 বছরের এক নারীকে চাপা দেয়। ওই নারী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাস আটকে ভাঙচুর চালায় স্থানীয়রা। পরে চালক এবং হেলপার পালিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নারীকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসটা আসিয়ে ওই দূর থেকে আসিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু দ্রুত আসিয়ে কন্ট্রোল করতে পারেনি। গাড়ি আসা দেখি আমি নামা বাড়ির থেকে সাইকেল নামাই দিই। তারপর এখানে আসি এক মহিলাকে বাসা যায় মসজিদের বারান্দার দিকে বাজে। মহিলাটা বাঁচানোর জন্য বাম সাইড থেকে ডান সাইডে গাড়ি নিচ দিয়ে নামাইছে। নামিলে তারপরে বাঁচাইতে পারেনি, পিছনে বাড়ি গেছে। নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা
এবং হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তখন চেয়ারম্যান প্রার্থী শামীম সরকার অভিযোগ করে বলেন, নির্বাচন ঘিরে প্রচারণার সময় নৌকার প্রার্থী সন্ত্রাসীদের দিয়ে কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদান করছে এবং ভোটারদের ভয়ভীতিও দেখিয়ে যাচ্ছে। পরে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন, যদিও এ বিষয়ে সব অপবাদ অস্বীকার করেছে আওয়ামী লীগ প্রার্থী। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে এক তরুণীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজ কার্যালয়ের এমন অপকর্মের বিষয়টি ব্যাপক চাঞ্চল্য এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ওই এলাকায়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, এর আগেও নানা অনিয়মের অভিযোগ থাকলেও পার পেয়ে গেছেন এই কাদের, তাই এবার কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নারীকে নিয়ে যেটা করেছে সেটা মানুষ দেখে থুতু ছিড়ার। তাই উপজেলার চেয়ারম্যান হিসেবে কি করে কে এই ধারণা ওর দ্বারা সম্ভব হবে, তার কাছে আমরা কি আশা করতে পারি, আমরা কি পাবো তার কাছে? যে নাচল উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে হলে এই ধরনের লোকের একটা সঠিক সিদ্ধান্ত আসা উচিত, যেন সঠিকভাবে দল সিদ্ধান্ত নিয়ে তাকে যে খুব অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করা, তার একটা পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত আমি বলে আমি মনে। যদি ওই চেয়ারে বহাল থাকেন তাহলে আগামী দিনে আরও কত সেবাগ্রহীতা তার কাছে অনিরাপদ এবং মানে চরিত্র হনন করতে পারে, এই বিষয়ে আমি শঙ্কিত। মাত্র 100 টাকা খরচে স্বপ্ন পূরণ হলো নেত্রকোনার 47 তরুণ তরুণীর। ঘুষ তদবির ছাড়াই পুলিশে চাকরি হয়েছে তাদের। মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হয়েছে, বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। নতুন সদস্যদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান তার। এখানে আইসা আজকে একটা চাকরি পাইছি। 21শ শতাব্দীতে এসে যে আমি 100 টাকার বিনিময়ে চাকরি পেয়েছি, মানে এটা খুবই আশ্চর্যজনক। মন থেকে সেবা করব, লোক দেখানো সেবা না। আমাদের লুক ছাড়াই যেহেতু এই চাকরিটা হচ্ছে, পুলিশ প্রধানকে আমি এসপি স্যারকেও কৃতজ্ঞতা জানাই। যে কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া স্বচ্ছতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে তারা প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছে। আমরা প্রত্যাশা রাখছি যে এই পদ্ধতি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বুকে জ্বালা পড়া বা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স একটি দীর্ঘমেয়াদী সমস্যা, তবে সমস্যাটি প্রতিরোধযোগ্য বলেই জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর ফারুক আহমেদ। আয়োজিত র্যালি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, সময় মতো বুকে জ্বালা পোড়ার চিকিৎসা না করালে খাদ্যনালী সংকুচিত হওয়া থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বাংলাদেশের প্রতি 100 জনের মধ্যে 22 জন এই সমস্যায় ভোগেন বলেও তিনি জানিয়েছেন। এ সময় বুকে জ্বালা পোড়ায় দূরবর্তী জটিলতা রোধে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, জীবনযাত্রা বদলানোর ব্যাপারেও জোর দেন তিনি। দীর্ঘমেয়াদী সমস্যা এবং এটা সময় মতো যদি চিকিৎসা না হয় তাতে কিন্তু অনেক রকম জটিলতা হতে পারে। তার মধ্যে অন্যতম হলো যে খাদ্যনালীর ক্যান্সার। সুতরাং এটা ক্যান্সারের মধ্যে তৈরি করতে পারে। আমাদের গ্যাস্ট্রেন্ড্রোজেন এবং লিভার ডিজিজ যত রোগ আছে তার মধ্যে এই রোগটা হলো সবচেয়ে বেশি ব্যয়বহুল রোগ। শতবর্ষ উদযাপনে বর্ণাঢ্য নানা আয়োজনের পসরা সাজিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষের তথ্যচিত্র প্রদর্শন ও থিম সং পরিবেশন করা হবে সকালে এক সংবাদ সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী নানা তথ্য জানান উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি জানিয়েছেন, ভাঙা হবে না টিএসসির পুরাতন ভবন। নতুন মহাপরিকল্পনায় সাজানো হচ্ছে একদা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিক একটি পর্ব, যে পর্বের মধ্য দিয়ে মহামান্য রাষ্ট্রপতি তথা মাননীয় চ্যান্সেলর আমাদের এই শতবর্ষের উদযাপনের যে বর্ণাঢ্য আয়োজনসমূহ সেগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করবেন, এই প্রকাশনা সহ সেগুলো। আর এরপর ওদিনই বিকেলে মানে মূলত সেলিব্রেশনের বড় পার্টি হলো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। কুষ্টিয়ার কুমারখালীতে হয়ে গেল দিনব্যাপী কবিতা উৎসব। সকালে কুষ্টিয়ার কুমারখালী কবিতা পরিষদ এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ও নাট্যকার লিটন বিন আব্বাস। সঞ্চালনা করেন মালা পাল। কবিতা উৎসবে দেশের বিভিন্ন স্থানের শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন। সুস্থ, সুন্দর এবং সমৃদ্ধিশীল বাংলার গঠনে আপনাদের যে ভূমিকা এবং আপনাদের ভূমিকা আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ পেতে পারি। একটি শতাধিক কবিদের কবিতা নিয়ে এই উৎসব শুরু হয়েছে।
যমুনা গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাফার গলফ ক্লাবে শেষ হলো মুজিব বর্ষ প্রথম যমুনা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট। আর এই আয়োজনে অংশ নিয়েছে নারী পুরুষ সহ দেশি বিদেশি 335 জন গলফার। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাফার গলফ ক্লাবের বেলোটিং কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামস এবং যমুনা গ্রুপের পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং আবু তারেক জিয়া চৌধুরী। এই আয়োজন দেশে গলফ বিস্তৃতিতে বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আয়োজকরা। বিকেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাফার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। আমি ধন্যবাদ জানাতে চাই যমুনা গ্রুপকে। তাদের মতো বড় একটি শিল্প গ্রুপ গলফের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে, যা ভবিষ্যতে এই খেলাকে এগিয়ে নিতে সাহায্য করবে। খুব সফলভাবে শেষ হয়েছে আয়োজন। যারা এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছে তাদের আমি অভিনন্দন জানাই। ভবিষ্যতেও আমরা এমন আয়োজনের সাথে থাকবো বলে আশা করছি। দেশি বিদেশি সব মিলিয়ে অনেক সংখ্যক গলফার এই টুর্নামেন্টে যোগ দিয়েছেন এবং তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। আশা করছি আমরা ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টসের সাথে যমুনা গ্রুপের এই অ্যাসোসিয়েশনটা থাকবে। ঢাকা থেকে আসছি, আমরা খেলে যাচ্ছি, আমাদের ভালো লাগছে। এই বছরের এই ধরনের টুর্নামেন্ট এখন পর্যন্ত আর হয়নি। পোস্ট প্যান্ডামিক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। আজ পিএসজির হয়ে অভিষেক হতে পারে সার্জিও রামোসের। ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকায় এখনও অভিষেক হয়নি এই স্প্যানিশ ডিফেন্ডারের। মেসির আগেই গ্রীষ্মকালীন দল বদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে নাম লেখান রামোস, কিন্তু তখন থেকে ইনজুরির সাথে লড়াই করছেন স্প্যানিশ। ইতিমধ্যেই পিএসজির হয়ে মিস করেছেন 13টি লিগ ম্যাচ। তবে সেই অপেক্ষার পালা হয়তো শেষ হতে যাচ্ছে রামোসের। ইনজুরি কাটিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনে সেশনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক। নতের বিপক্ষের ম্যাচে আজ অভিষেক হতে পারে রামোসের। দলীয় ব্যর্থতায় কোচ অস্কার তাবারেসকে বরখাস্ত করেছে উরুগুয়ে। জাতীয় দলের হয়ে 15 বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে তাকে। সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্কারের। ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ব্যাকফুটে রয়েছে তার শিষ্যরা, আর সেই সাথে দেখা দিচ্ছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণের শঙ্কাও। বাছাই পর্বের শেষ 5 ম্যাচে জয়ের দেখা পায়নি উরুগুয়ে, এর মধ্যে 4টিতে রয়েছে হার। তাই ব্যর্থতার দায় মাথায় নিয়েই বিদায় নিতে হলো অস্কার তাবারেসকে। বিশ্ববাজারে পোশাক খাতে শক্ত অবস্থান তৈরির জন্য টেকসই উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। এক্ষেত্রে বাধা হয়ে সামনে এসেছে করোনার সংক্রমণ। জ্বালানি তেলের দাম বৃদ্ধিও এই খাতের উৎপাদনের সংকট তৈরি করবে। প্রতিকূল পরিস্থিতিতে টিকতে হলে পণ্যের দাম বাড়াতেই হবে। দুপুরে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর সংবাদ সম্মেলনে এমন আশঙ্কাই প্রকাশ করা হয়। বলা হয় 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পর আরও 12 বছর চলমান সুবিধা বহাল রাখা প্রয়োজন। করোনা সংক্রমণ যদি আবারও বাড়ে সেক্ষেত্রে উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। করোনাকালীন সময়ে আমরা লস দিয়েও আমরা বায়ারদেরকে ধরে রেখেছিলাম। সেটার কারণে বায়াররা এখন আমাদেরকে রিকগনাইজ করছে এবং সেটারই রেজাল্টের অনুযায়ী আমরা অর্ডার পাচ্ছি। র মেটেরিয়ালসের যে পরিমাণ দাম বেড়েছে সেই পরিমাণ প্রাইস কিন্তু আমরা এখনো পাচ্ছি না। সবাইকে সাথে নিয়ে ডিটেইল এরিয়া প্ল্যান বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়নে পরিবেশের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। সকালে ড্যাব বাস্তবায়ন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। যে কোনো আবাসন প্রকল্প বাস্তবায়নে নাগরিক সুযোগ সুবিধার বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন মন্ত্রী। সেমিনারে বক্তারা বলেছেন, বাস্তবায়নের সাথে জড়িত অনেক সংস্থাকে সম্পৃক্ত না করেই ড্যাব চূড়ান্ত করা হয়েছে, যে কারণে এর সঠিক বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে। রাজুক নিয়ন্ত্রণকারী সংস্থা নাকি বাস্তবায়নকারী সেটিও চূড়ান্ত নয়। ড্যাব বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার দাবিও তোলা হয় সেমিনারে। টপ ডাউন বটম আপ এফোর্ট দিতে হবে, ইনপুট দিতে হবে। কারণ হলো যাতে নাকি এখানে যারা থাকে তারা যেন অন্তত শান্তি থাকতে পারে, যাতে নাকি হেল না হয়ে যায়, দোজক না হয়ে যায় তাদের জীবনটা। যেগুলো মৌলিক সুবিধা, মৌলিক ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, সেগুলো যদি না থাকে তাহলে সেখানে কি বাড়ি একটা ঘর একটা বানাইয়া সবার তো বাক্সা বন্ধ করে রাখতে পারবো। ঢাকা শহরে যতগুলো খাল আছে, আপনি মিনিমাম 20% transportation problem you can shift to the water transport.
2 বছর বিরতির পরে চট্টগ্রামে আয়োজিত আবাসন মেলা অনেকটাই জমজমাট। ঢল নেমেছে ক্রেতা দর্শনার্থীর। তবে করোনা পরবর্তী প্রেক্ষাপটে অনেক প্রতিষ্ঠানই সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে নতুন নতুন প্রকল্প নিচ্ছে। গ্রাহকদের কাঙ্ক্ষিত সাড়া পাওয়ায় এই খাত আরও চাঙ্গা হবে বলে ব্যবসায়ীদের আশা। অন্তত 250 কোটি টাকার প্লট ফ্ল্যাট বিক্রির লক্ষ্য রয়েছে আয়োজকদের। র্যাডিসনের 3 দিনব্যাপী আবাসন মেলার শেষ দিন আজ। কী ধরনের ফ্ল্যাট হচ্ছে, কী ধরনের দাম, এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আসছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো নিয়ে এসছে, যেটা হয়তো আমি ইন্ডিভিজুয়ালি বের করতে কষ্ট হতো। লো বাজেট যারা, তারাও আপনার প্রোডাক্ট পাবে। মিড রেঞ্জে যারা, তাদেরও প্রোডাক্ট আছে। আবার হায়ার রেঞ্জে যারা, তাদের জন্য হচ্ছে প্রোডাক্ট আছে। আশা করি আমরা যে টার্গেট করেছি এবার 250 কোটি টাকা, আমাদের যে মেলার পার্টিসিপেন্ট স্টলগুলো ছিল তার সবারের টার্গেট মিলিয়ে আমরা একটা 250 কোটি টাকা টার্গেট করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুলভাবে ডান করতে পারব। মূলধারার শ্রমবাজারে নারীর শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি নারীর অপ্রদর্শিত শ্রমকেও স্বীকৃতি দেওয়া জরুরি। সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, উন্নয়নের অংশীদারিত্বে নারীর আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। এই জন্য রাজনৈতিক বা জোরপূর্বক কোনো পদক্ষেপ নিতে চায় না, বরং সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নারীর অধিকার রক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর রকম রেজিস্ট্যান্স এখন বিভিন্ন পয়েন্টে আছে, এগুলা আপনারা সবাই জানেন, এবং সেগুলাকে আমরা আমাদেরই ঘরের রেজিস্ট্যান্স, আমার পরিবারের, এটা কোনো বহিরাগত শত্রু নয়, এটা সাংস্কৃতিকভাবে এখানে গড়ে উঠেছে। সেগুলাকে আমরা খুব কৌশলের সঙ্গে এটাকে সরাবার প্রয়োজন আছে। হোটেল রেস্তোরাঁয় মোবাইল কোর্টের নামে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। ভয়ভীতি দেখিয়ে জরিমানা আদায় করা হচ্ছে। ফলে হোটেল ব্যবসায় অনেকেই নিরুৎসাহিত হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা বলেন, ব্যবসা করতে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার। অন্তত 11টি সংস্থার নিয়ন্ত্রণ থেকেই কাজ করতে হয় হোটেল ব্যবসায়ীদের। প্রতি সংস্থা আলাদাভাবে তদারকি করে, যার ফলে সংকট বাড়ছে হোটেল ব্যবসায়। আমরা মনে করি মোবাইল কোর্টের নামে সারা দেশে বাংলাদেশে একটি ভুল বার্তা প্রচার করা হচ্ছে যে আমরা ভেজাল পরিবেশন করছি। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা হলে, জরিমানা দিতে দেরি হলে হাত পা বেঁধে গাড়িতে তুলে যে অপমান, যে অপদস্থ করা হয়, সেটা সভ্য সমাজে অনভিপ্রেত ও অপ্রত্যাশিত। আমরা মনে করি মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। শরীয়তপুরে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেচিরায় সিমি ইলেকট্রনিক্সের আয়োজনে কনফারেন্সে অংশ নেয় জেলার 26 ডিলার প্রতিনিধি। যমুনা পণ্যের গুণগত মান ও সম্ভাবনা নিয়ে সার্বিক আলোচনাও করেন কোম্পানির হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। এছাড়া ভোক্তার দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে যমুনা গ্রুপের নানামুখী পরিকল্পনার কথাও জানান কোম্পানির হিসাব ব্যবস্থাপক মোহাম্মদ কেফায়াতুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত জেলার প্রতিনিধিরা পণ্যের বাজার বৃদ্ধিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন। বছর শেষে সর্বোচ্চ বিক্রয়কারী ডিলার ব্রাদার্স ইলেকট্রনিক্স ও মাতবর ইলেকট্রনিক্সকে পুরস্কার করা হয়। বিশ মাস পরে একটি সুখবর দিতে যাচ্ছে আপনাদের। আজ করোনা মৃত্যুশূন্য দেখল দেশ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে 178 জনের দেহেই শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.18%। 15,107টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলো 15,73,889 জন এবং 190 জন সুস্থ হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,38,006 জন। ভ্যাকসিন বাধ্যতামূলক এবং জনসমাগমের উপর কড়াকড়ি আরোপের প্রতিবাদে নেদারল্যান্ডসে ব্যাপক বিক্ষোভ হয়েছে শুক্রবার। রোটারডামে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 3 সপ্তাহের লকডাউন দেয় দেশটির সরকার। এর পাশাপাশি প্রয়োজনে ভ্যাকসিন পাস নিয়ে চলাফেরা বাধ্যতামূলক করা হয়। বিশ্বজুড়ে করোনায় একদিনে 7,300 মানুষের প্রাণ গেল। নিয়ে মোট প্রাণহানি
1,54,000 ছাড়িয়ে গেছে। দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, 1200-র বেশি প্রাণহানি হয়েছে সেখানে। এরপরে রাশিয়ায় 1200 মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের সংখ্যা 700 ছাড়িয়ে গেছে। মেক্সিকো, পোল্যান্ডের মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে এবং তুরস্ক, জার্মানি, ব্রাজিল, ফিলিপিন্সে মৃতের সংখ্যা 200-র বেশি। বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত 25,70,00,000-এর বেশি। করোনা আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির প্লেমেকার কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। কমপক্ষে 10 দিন আইসোলেশনেই থাকতে হবে ব্রুইনাকে, যার ফলে এভারটন আর পিএসজি বিপক্ষের ম্যাচে এই বেলজিয়ানের সার্ভিস পাবে না সিটিজেনরা। কাতার বিশ্বকাপের বাছাই পর্ব প্রায় শেষের পথে। এরই মধ্যে মূল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে 13টি দেশ। বাকি অঞ্চলগুলোতে চলছে শেষ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই। এশিয়া থেকে একমাত্র কাতার স্বাগতিক হিসেবে সরাসরি অর্জন করেছে খেলার যোগ্যতা। গ্রুপ এ থেকে ইরান, দক্ষিণ কোরিয়ার মূল পর্বের খেলাও প্রায় নিশ্চিত। আর দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে নিশ্চিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ সাথে ছিলেন অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।